তো এইভাবে রাখলে হয় কি একটা তরকারির জন্য একটা টমেটো বা দুইটা টমেটো দরকার, ব্যবহার করতে কিন্তু কোনো সমস্যা হয় না। আমার যতটুকু প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি সাইমা আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছরের জন্য বিভিন্ন ধরনের সবজিগুলো সংরক্ষণ করে রাখা যায়। আসলে সবজি সংরক্ষণ করলে হবে না, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। আর কোন কোন সবজিগুলো সংরক্ষণ করলে স্বাদে থাকবে অটুট, সেই সবজিগুলোই কিন্তু আমাদেরকে সংরক্ষণ করে রাখা উচিত। তো যাই হোক, আর বকবক করব না। আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন পানি থেকে এগুলোকে ছেঁকে নিচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে টমেটো সংরক্ষণের দুইটি সহজ পদ্ধতি শেয়ার করছি। আশা করি অনেক বেশি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবার এই টমেটোগুলোকে আমি হালকা ভাপ দিয়ে নিব। এগুলোকে কখনোই একদম বেশি সেদ্ধ করতে যাবেন না, এতে করে কিন্তু টমেটোটা গলে যাবে এবং একটার সাথে আরেকটা জট লেগে যাবে, তখন ব্যবহার করতে একদম ভালো লাগে না। তো আপনারা হালকা ভাপ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর অতিরিক্ত পাকা টমেটো হলে সেটা অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে 1 মিনিটের মতো বা কয়েক সেকেন্ডের মতো, এটা আপনারা টমেটো কীরকম পাকা সেটা বুঝে আপনাদেরকে মানে বুঝতে হবে যে কতটুকু আপনারা ভাপে রাখবেন। তো আমি এই টমেটোগুলোকে মোটামুটি 2 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিব, যেহেতু আমার টমেটোগুলো মোটামুটি অনেকটা শক্ত। তো আমি এখন চুলায় ওগুলোকে বসিয়ে রেখেছি। আর সেকেন্ড যে পদ্ধতি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি টমেটোগুলোকে 4 টুকরা করে কেটে নিব। কাজ করতে করতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন। টমেটোগুলো কেটে নেওয়ার পর আমি একটি এয়ারটাইট কন্টেনারে করে এভাবেই এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিব। তো এভাবে প্রত্যেকটা টমেটো আলাদা থাকে। আপনার যখনই তরকারিতে ব্যবহার করার প্রয়োজন হবে, আপনি মনে করবেন, তখনই কিন্তু এখান থেকে যে কয়েকটা প্রয়োজন সেগুলো আপনি নামিয়ে নিতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি অল্প কয়েকটা টমেটো দিয়ে সংরক্ষণ করলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করে রাখতে পারেন। এইদিকে আস্ত টমেটোগুলোকে কয়েক মিনিটের জন্য ভাপে রেখেছিলাম, এগুলো হয়ে গেছে। আর আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, এগুলোকে কখনোই বেশি পরিমাণ সেদ্ধ করতে যাবেন না। আমি এখন চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। এবার ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলেই এগুলোকে এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এবার আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখবেন। খোসা ছাড়ানো মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে এখন সিদ্ধ করে নিব। অবশ্যই লবণ দিতে হবে, আর লবণটা আপনারা একটু বেশি পরিমাণেই দিবেন, কারণ যেহেতু পানির সাথে সেদ্ধ করা হচ্ছে। তো এগুলোকে মোটামুটি 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর বেশি পরিমাণ লবণ না দিলে মটরশুঁটির ভিতর পর্যন্ত কিন্তু লবণটা পৌঁছাবে না। আপনারা চাইলে মটরশুঁটি খোসার সাথেও সংরক্ষণ করে রাখতে পারেন, সেক্ষেত্রে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। পলিথিন কাগজে মুড়িয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। যে পরিমাণ আপনাদের প্রয়োজন হবে, যখন প্রয়োজন তখনই নামিয়ে আপনারা ঠান্ডা পানিতে ভিজিয়ে সাথে সাথে খোসা ছাড়িয়ে নেবেন। খুব সহজে কিন্তু এভাবে খোসা ছাড়ানো যায়। এবার গাজরের পালা। গাজরকে আপনারা 2 পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে গাজরগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে আমি ওয়াশ করে নিয়েছি। এবার এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। অবশ্যই বেশি পাতলাও করা যাবে না, বেশি ভারীও রাখা যাবে না। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী গাজরগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ভিটামিন এতে ভরপুর এই গাজরের পুষ্টিগুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। এটা যেমন স্কিনের জন্য উপকারী, যেমন চুলের জন্য উপকারী, আমাদের সমস্ত বডির একটা কেয়ার কিন্তু করে এই গাজর। মানে প্রচুর পরিমাণে এটার উপকারিতা আছে। তো এই গাজরকে যদি এখন যেহেতু শেষ সময়, এখন কিন্তু গাজরের দাম অনেকটাই কমে এসেছে। তো আপনারা চাইলে বেশি পরিমাণ যদি সংরক্ষণ করে রাখেন, বাচ্চাদেরকে আপনারা যখনই প্রয়োজন ডিপ ফ্রিজ থেকে প্রয়োজন অনুযায়ী নিয়ে আপনারা কিন্তু অরেঞ্জের সাথে এগুলোকে জুস করে খাওয়াতে পারেন। টেস্টও অনেক ভালো হয়, অরেঞ্জের সাথে ক্যারটের যেই জুসটা তৈরি হয় আর কি। তো আপনারা এভাবে চাইলে সারা বছর বাচ্চাদেরকে ভিটামিন এর যোগান দিতে পারেন। এই তো গেল গাজরের প্রথম সংরক্ষণ পদ্ধতি। তো দ্বিতীয় যে পদ্ধতি, সেটার জন্য গাজরগুলোকে আমি গ্রেড করে নিব। তো এই গ্রেড করা গাজর কিন্তু ছোট বাচ্চাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় বা অল্প পোলাও রান্না করে বাচ্চাদেরকে দেওয়া যায়। তো যাই হোক, সারা বছর আমরা গ্রেড করে গাজর সংরক্ষণ করে রাখি। আর ফ্রাইড রাইস রান্না করার সময় আমরা এটা ইউজ করি। তো অনেক বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে, যেহেতু কালারফুল একটা সবজি।
আমি আমার প্রয়োজন অনুযায়ী গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি। এখন যে পরিমাণ গাজর গ্রেড করে নিয়েছি এগুলোকে আমি এয়ারটাইট একটি কন্টেনারে সুন্দরভাবে রেখে দিব। আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটোগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বক্সে ভরে নিচ্ছি। তো টমেটোর সাইজগুলো একটু ছোট ছোট হলে বক্সে অনেকগুলো টমেটো কিন্তু রাখা যায়, তাই আমি ছোট যেই সাইজের টমেটোগুলো ছিল সেগুলোই শুধু সিদ্ধ করেছি, মানে ভাপ দিয়েছি। আর এখানে কিছু টমেটো একটু বেশি পাকা ছিল, যার কারণে ওগুলো একটু ফেটে গেছে। তো ওইসব ফাটা টমেটোগুলো কিন্তু অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আমার বেশিরভাগ টমেটোগুলোই আস্ত আছে। অবশ্যই টমেটোগুলো কতটুকু পাকা সে অনুযায়ী আপনারা 1 মিনিট বা 2 মিনিট এগুলোকে ভাপ দিয়ে নেবেন। বেশি সেদ্ধ করতে গেলে অনেক সময় এগুলো জোড়া লেগে যায় যখন ডিপ ফ্রিজে রাখবেন। এবার আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলোকে আমি বক্সে ভরে নিচ্ছি। আজকের ভ্লগে আপনাদের সাথে 3 ধরনের সবজির 2টা করে সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসলে এগুলো কতটা হেল্পফুল হয় বা কাজে দেয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এগুলো ডিপ ফ্রিজ থেকে নামানোর পর আসলে কীরকম থাকে বা আসলে কি প্রতিটা আলাদা থাকে কিনা, ব্যবহার করতে কীরকম হয়। তো যাই হোক, আমি কিন্তু পরের দিন সকালে সবগুলো বক্স আবার আপনাদের দেখানোর জন্য নামিয়ে নিয়ে এসেছি। তো অবশ্যই আপনারা এখন দেখলে একদম বুঝে যাবেন যে আসলে কতটা ইজি আপনাদের জন্য হবে এভাবে সংরক্ষণ করলে। আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা আইটেম কীরকম হয়েছে। প্রথমেই গ্রেড করা গাজরগুলো দিয়ে শুরু করছি। তো দেখেন কতটা ঝরঝরে, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু খুব সুন্দরভাবে নেওয়া যাবে আর ব্যবহার করতেও খুবই ইজি। তো এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, গাজরগুলোকে আমি যখন ডিপ ফ্রিজে রেখেছিলাম 5 ঘন্টা পর আমি এগুলোকে গ্রেড করা গাজরগুলোকে হাত দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর কি, ভেঙে, যেন ঝরঝরে থাকে আর কি, একটু বেশি ঝরঝরে রাখার জন্য। প্রতিটা টমেটো কি সুন্দর আলাদা হয়ে আছে, ওয়াও! আসলে এভাবে যদি মানে প্রত্যেকটা টমেটো আলাদা থাকে ব্যবহার করতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এভাবে রাখলে হয় কি, একটা তরকারির জন্য একটা টমেটো বা 2টা টমেটো দরকার মানে দেয়া যায়, খুব ইজিতেই কিন্তু এগুলো ব্যবহার করা যায়। তো এই দেখেন, একটু বেশি সিদ্ধ হয়ে গেলে বা বেশি পাকা টমেটোটা হালকা সিদ্ধ করাটাই ভালো, মানে একটু বেশি সিদ্ধ হয়ে গেলে এগুলো আবার লেগে যায়। তো যেগুলো আস্ত টমেটো ছিল একদম ফাটেনি, তো ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে, এই যে প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা। তারপরে এখানে হচ্ছে আমি কেটে রেখেছিলাম। তো এই টমেটোগুলো হয় কি তরকারিতে মানে সুন্দরভাবে ব্যবহার করা যায়। আমরা যে অনেকে কাঁচা মানে টমেটো কেটে তরকারিতে ব্যবহার করি, তো সেভাবে কিন্তু এগুলো সহজে ইউজ করা যায়। জাস্ট এখান থেকে বের করে, প্রত্যেকটা আলাদা আলাদা আছে যার কারণে কোনো সমস্যা হয় না। প্রত্যেকটা এখান থেকে নিয়ে জাস্ট তরকারিতে দিয়ে দিলে হয়ে যায়। আমি আরও বেশি রেখেছিলাম, কালকে আবার তরকারি রান্না করে ফেলেছি এখান থেকে। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে রাখতে পারেন আপনারা, প্রত্যেকটা আলাদা। তো এরকম হলে ব্যবহার করতে কিন্তু কোনো সমস্যা হয় না। আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছে। অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে যেন পানি ছেড়ে না দেয়। কোনোভাবেই এগুলোকে নামিয়ে রাখা যাবে না, সাথে সাথে বের করে যতটুকু প্রয়োজন ইউজ করবেন, আর বাকিগুলো হচ্ছে মানে ডিপ ফ্রিজে আবার রেখে দিতে হবে আর কি। তো আমি দেখানোর জন্য নেমেছি, এখনই নামিয়েছিলাম, এখনই রেখে দিতে হবে, নইলে আবার পানি ছেড়ে দিবে। তো যাই হোক, আমি সাইমা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি অনুরোধ রইল, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।